যেটা আল্লাহ পাক আমার আপনার রিজিকে লিখে রেখেছে। আমরা যেখানেই থাকি না কেন, যত দূরেই থাকি না কেন, মহান রব যেকোনো একটা উপায়ে আমার আপনার কাছে সেটা পৌঁছিয়ে দিবে। একটা সন্তান যখন তার মার কাছে কোনো কিছু খাবার আবদার করে, মা যদি সেটা না দিতে পারে তাহলে মার কাছে কতটা খারাপ লাগে সেটা প্রত্যেক মাই বোঝে। আমার মেয়ে আমাকে বলছিল, মা বাংলাদেশে তো এখন শীত, সবাই তো এখন পিঠা খাচ্ছে, আমরা যদি দেশে থাকতাম তাহলে আমরাও দুধ পিঠা খেতে পারতাম। কথাটা শুনে আমার খুব খারাপ লাগছে। আমি যখন এসেছিলাম তখন কিছু চাউলের গুঁড়া সাথে নিয়ে আসছিলাম, সেটা অল্প কিছু ছিল, সেটা দিয়ে আমি চেষ্টা করেছিলাম চিতই পিঠা বানানোর জন্য। আসলে আমার কাছে যে মাটির খোলাটা থাকে সেটা ছিল না। আমি এমনি একটা ননস্টিকের কড়াইয়ে ভাজার চেষ্টা করেছিলাম, কিন্তু সেইটাতে কি আর চিতই পিঠা ভালো ওঠে? তারপরে আমি সেই আটাগুলো নষ্ট না করে এই নকশি পিঠাগুলো বানিয়ে দিয়েছিলাম। নকশি পিঠাগুলো আমি খুব একটা সুন্দর বানাতে পারি না, কিন্তু এর আগে আমি একবার বানিয়েছিলাম। পিঠা দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজার, একদম মুচমুচে হয়। আর এইটাতে গুড় অথবা চিনির রসে দিলে কি যে মজা লাগে খেতে। যেহেতু আমার কাছে গুড় ছিল না, তাই আমি এখানে চিনি শিরা করে তারপরে এই পিঠাগুলোর উপরে দিয়েছিলাম। তো এর আগে যখন আমি বানিয়েছিলাম তখন কিন্তু আমি গুড় দিয়েছিলাম আর এবার চিনি দিয়েছি, দুটোই দুই রকম লেগেছে স্বাদ, কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়েছে গুড় দেওয়াটা। আর এই পিঠা খেতে না খেতেই চলে এসেছে বাংলাদেশ থেকে আমার দেবর, আর ওর কাছে বাড়ি থেকে মা কিছু চাউলের গুঁড়া পাঠিয়ে দিয়েছে, গুড় আনা হয়েছিল। আর আমি এখানে ভাপা পিঠা তৈরি করার জন্য ছোট ছোট বাটি এবং ছাঁকনি লাগবে সেটাও এনেছি। আর পাশেই একটা টেইলার্সের দোকান থেকে এরকম একটা নেট চেয়ে নিয়ে এসেছি। চেয়ে নিয়ে আসার কথা শুনে আপনারা আবার অন্য কিছু মনে করবেন না, উনি আমার হাজবেন্ডের খুব কাছের একজন মানুষ। এই যে এখন আমি ভাপা পিঠাগুলো তৈরি করে নিব। আর আমি বেশি একটা ভাপা পিঠা বানাবো না, 5 থেকে 6টা ভাপা পিঠা বানাবো, কারণ ভাপা পিঠা বানানোর চাইতে আমার কাছে বেশি মনে হচ্ছিল কখন আমি দুধ চিতই পিঠাটা বানাবো। আর এই যে আমার পিঠাগুলো হয়েছে, আর এই আলুর চিপসগুলো কিন্তু আমি দেশে থাকতে নিজের হাতেই বানিয়েছিলাম। চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি 1 মগ চাউল ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি ব্লেন্ডার করে নিব, কারণ আমার কেন যেন চিতই পিঠা ভালো হয় না। কিন্তু আমি অনেক দেখেছি ভাতের চাউল যদি এভাবে ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে নেওয়া হয় তাহলে সেটা দিয়ে নাকি খুব ভালো চিতই পিঠা ওঠে। আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আর এইবার আপনাদেরকে এই মাটির খোলার কথা বলি। এইটা আমার যা এসেছে দেশে থেকে, ও অনেক যত্ন করে কাপড় দিয়ে পেঁচিয়ে এই মাটির খোলাটা নিয়ে আসছে। আর এই পাশে আমি দুধ আর গুড় আলাদাভাবে জাল দিয়ে নিব, একসাথে দিলে যদি দুধ নষ্ট হয়ে যায় সেটা খেতে একদমই ভালো লাগবে না। গুড় আর দুধের মধ্যে এক্সট্রা করে আমি কিছু এলাচ দিয়ে দিয়েছিলাম, এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। গুড়টা আমি খুব ভালোভাবে বলক উঠিয়ে নিচ্ছিলাম, আর এই পাশে দুধটাও হয়ে গেছে। দুইটা এবার ঠান্ডা করে তারপরে একসাথে দুইটাকে মিশাতে হবে। আর গরম থাকলেও হয়তো বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই যখন উষুম উষুম গরম ছিল তখনই আমি দুইটা একসাথে মিশিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ একটু দুধ নষ্ট হয়নি। আর এমনিতেও কিন্তু দুধ এরকম পাটালি গুড় দিয়ে জাল দিয়ে খেতেও অনেক মজা লাগে। আর এই পাশে আমার চিতই পিঠাগুলো হয়ে গেছে, মাশাল্লাহ দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠা অসম্ভব সুন্দর হয়েছে। আমার মনে হয় আমার জীবনের প্রথম এত সুন্দর আমি চিতই পিঠা বানাতে পেরেছি। তাই তো শুরুতে বলছিলাম আল্লাহ যদি রিজিকে রাখে, এতে যে কোনো একটা উপায়ে আল্লাহ পাক আপনাকে খাবারের ব্যবস্থা করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই।